গুড মর্নিং ফ্রম আনিনি। কীভাবে এসছে আমি তো জানিনি, কিন্তু ব্যাপার হচ্ছে এই সময় আমরা দাঁড়িয়ে আছি আমাদের চোখকে না বিশ্বাস করার মতন এক প্লেসে, যে সত্যিই আমরা আজকে এত দূর এরকম একটা অব্বিট জায়গাতে আসতে পেরেছি। এইরকম একটা প্রাকৃতিক প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে রীতিমতো। কালকের দৃশ্য হয়তো আপনারা দেখেছেন কীভাবে সত্যি আমরা এই রকম ফগ, এত বৃষ্টি, এত মেঘকে উপেক্ষা করে আমাদের যাত্রা অব্যাহত রেখেছিলাম। এসে আলটিমেট আমরা কী পেলাম? পেছনে দেখতে পাচ্ছেন আনিনি। এখান থেকে আনিনির যে দৃশ্য, পুরো ভ্যালি চারিদিকে একদম পাহাড়ে ঘেরা, তার মাঝে একটা প্লেন ল্যান্ড। সেই প্লেন ল্যান্ডের মধ্যে গড়ে উঠেছে আনিনি ভিলেজ বলবো না, বর্তমানে এটা এখন টাউন হয়ে গিয়েছে। আপার ডিবাং ভ্যালির সদর দপ্তর হচ্ছে এই আনিনি। তবে এখন যদি আমি পরিবেশের প্রাকৃতিক দৃশ্যর কথা বলি, কালকে সারা রাত যাবৎ বৃষ্টি হয়েছে। বর্তমানে এই সময় একটু মেঘ তার যে নীরবতা সেটা পালন করছে, সবাইকে একটু উঠে ব্রাশ করে রেডি হওয়ার জন্য সুযোগ দিচ্ছে। তার মানে এটা আপনি ভাববেন না যে এটা বৃষ্টি হবে না, এক্ষুনি সে তার কিন্তু রূপের খেলা দেখাতে শুরু করে দেবে। কিন্তু যতটা আমরা সময় পাই সেই সময়ের মধ্যে আমরা এই আনিনির বিউটি দেখছি। মেঘগুলো জমাট বাঁধতে শুরু করেছে আস্তে আস্তে, সূর্যের কোনো এখানে দেখা মিলে না। নর্থ ইস্টে এসেছি, আমরা ভেবেছিলাম হয়তো এখান থেকে ভারতবর্ষে ডং ভ্যালির পরে এখানেও ফার্স্ট সানরাইজ দেখতে পাবো, কিন্তু সানরাইজের তো কোনো দেখা নেই, শুধুমাত্র দেখা আছে আবছা মেঘের আবহাওয়া। এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক দৃশ্য চারিধার দিয়ে একদম সার্কেল করে, একদম দেখলে হয়তো বোঝাতে পারবো, সার্কেল করে পাহাড়ের চূড়োগুলো শুধুমাত্র দেখতে পাচ্ছি। আর শুনতে পাচ্ছি এখানে সেই ঝিঝি পোকার ডাক, আমাদের যেটাকে ঝিঝি পোকা বলে, কিন্তু এখানে কী পোকা সেই নাম জানা নেই, কিন্তু কান আমরা ঝিঝি করে দেবে একদম এরকমই। কিন্তু এই মুহূর্তে আমি আছি কাজী রিসর্টে। এই রিসর্টে এখানটা মোটামুটি এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এই গ্রামে যে এখনও পর্যন্ত সেভাবে বিরাট কিছু যে থাকার ব্যবস্থা আছে সেরকম নেই। ছোটোখাটো হোমস্টে দু একটা থাকার জায়গা আছে, কিন্তু এখন তৈরি হচ্ছে, প্রচুর রিসর্ট এখন তৈরি হচ্ছে, কারণ ট্যুরিস্টদের আনাগোনা আস্তে আস্তে বাড়ছে। এরকম অফবিট জায়গাতে মানুষ এখন আসতে পছন্দ করছে, সেই জন্য প্রচুর রিসর্ট এখানে তৈরি হচ্ছে, আমরা হয়তো দেখতে পাচ্ছেন। আর তার সঙ্গে সঙ্গে এখানকার যে মেন বৈশিষ্ট্য সেইটা হচ্ছে এখানে প্রকৃতির খামখেয়ালিপনা এবং হচ্ছে যে ন্যাচারাল ক্লাউড। এখানে হচ্ছে ক্লাউড মানে মেঘ তার গোটা শরীরকে নিয়ে চুম্বন করতে নেমে আসে এই ভূপৃষ্ঠে। এখানে আসলে আপনাকে সব সময় কিন্তু আপনি মেঘ দেখতে পাবেন, হয়তো বৃষ্টি না পেলেও, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 5 মাস হয়তো আপনি এখানে মজা করতে পারবেন। কিন্তু অসহ্যকর একটা ঠান্ডা, পুরো হাত জমে যাচ্ছিল কালকে আমরা যখন এসে। এই সময় যে মণি ভাই এখন ক্যামেরাটা ধরে আছে, হয়তো লড়ছে, বুঝতে পারছেন, ঠান্ডাতে পুরো জমে যাচ্ছে। তো মোটামুটি আমরা ঘুরছি, এখানে সৌন্দর্য দেখছি। এরপরে আমরা চলে যাব একদম চিগু ভ্যালি হয়ে একদম লাস্ট, একদম যেখানে গেট, যেখান থেকে আর আমরা দিকে এগোতে দিবে না ইন্ডিয়ান আর্মি, সেই গেট পর্যন্ত আমরা চলে যাব। সেই জায়গাটার নাম হচ্ছে ব্রুনি। এখান থেকে প্রায় 70 কিলোমিটার ব্রুনি, 70 কিলোমিটার যাব, সেখান থেকে আবার 70 কিলোমিটার ব্যাক করবো। 140 কিলোমিটারের মতন যাত্রা আমার দিকে যে করবো। এখন সময় হচ্ছে 6টা বাজছে, দেখতেই পাচ্ছেন, মনে হবে যেন সকাল হয়ে গেছে, এদিকে একটু তাড়াতাড়ি সানরাইজ হয় বলে। তো ব্রুনি আমরা বেরিয়ে যাব। আমরা এখানে যে খাবার জায়গাতে বলে দিয়েছি রুটি আর হচ্ছে ভাজি, সেই রুটি ভাজি খেয়ে আমাদের যাত্রা এখান থেকে শুরু করব। তবে আমরা কোনো গিয়ার সাপ করবো না, শুধুমাত্র লোকাল ড্রেস এবং ঠান্ডার পোশাক পরে আমরা আগে গিয়ে সেখানে সৌন্দর্য ভ্যালির উপভোগ করব। চলুন যাওয়া যাক, রাস্তাঘাটে আরও অনেক কথাবার্তা হতে থাকবে। আমরা মোটামুটি ঘাটাল থেকে প্রায় প্রথমেই বলা যেতে পারে যে বাইকে এখান পর্যন্ত আসতে পেরেছি। একটা আননোন লোকেশন, জায়গাটা অসাধারণ, এরকম নেচার খুব কমই আছে। আর দেখতে পাচ্ছি পুরো ভ্যালির মাঝখানে আমরা আছি এই মুহূর্তে। আর নেচারের তো প্রকাশ করা যাচ্ছে না ভাষায়, এত সুন্দর লাগছে। হর হর মহাদেব, জয় মা দুর্গা বলে আজকে আমাদের যাত্রা শুরু করলাম। আমাদের এখন প্রথম কাজ হচ্ছে গাড়িতে পেট্রোল ভরতে হবে। পেট্রোল ভরে আমরা আমাদের যাত্রা আবার শুরু করবো। তো কাজী রিসর্ট থেকে নিচের দিকে নেমে মেন রোড থেকে ওখানে গিয়ে একটা পেট্রোল ভরবো, আর ওখানে পেট্রোল ভরে আবার এই রোড হয়েই কাজী রোডের সাইড দিয়ে উপর দিয়ে আমার দিকে যেতে হবে চিগু ভ্যালির দিকে। তো এখন পেট্রোল ভরি, তারপরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেব। সকাল সকাল আপাতত এখনও বৃষ্টি আমাদের কাছাকাছি দেখতে পাইনি, তবে মেঘ আস্তে আস্তে ধরছে। আর মেঘলা আকাশ দেখতেই পাচ্ছেন। এইটা চলে যাচ্ছে রোয়িংয়ের দিকে, এইটা চলে যাচ্ছে উপরে মেন সিটির দিকে, আর আমরা এই পেছন দিয়ে চলে গেলাম কাজী রিসর্ট।
সামনেই দেখতে পাচ্ছেন পুরো একদম মেঘগুলো একদম ঘন আবার ভর্তি হয়ে যাচ্ছে পুরো একবারে, যত সকালের দিকে যাচ্ছি আমরা। হ্যাঁ না না, অত তেল ভর্তি করলে উপরের দিকে রাস্তাটা নিতে হবে আমার দিকে। এখানে হোটেলও আছে, খাবার দেখছি। তবে এখানে মার্কেট রেস্টুরেন্ট, আনিস রেস্টুরেন্ট, পঞ্চায়েত, সামনে একটা স্কুল। এইটা স্কুল থেকে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। তবে এখানে আসলে বিএসএনএল সিমটা আনবেন। বিএসএনএল তবু টাওয়ারটা এখানে থাকে, বাকি জিওর তো এখানে নেই, এয়ারটেলটা মাঝে মাঝে আসে। সেই মতো ব্যবস্থা করতে হবে। সকাল সকাল বেশ ঠান্ডা হাওয়াটা পুরো পাহাড়ের গা বেয়ে এসে আমাদের লাগছে। ও বিউটিটা শুধু দেখুন, এখানে পুরো ভ্যালির বিউটিটা। এদিকে চলে যাচ্ছে আনিনি, আর এদিকে চলে যাচ্ছে জিগু। মেপির দিকে যাচ্ছে, এটা মেপি, যেটা দ্রি ভ্যালির দিকে হয়ে যাচ্ছে। আর আমরা এদিকে চলে যাব চিগু রিসর্টের দিকে, চিগু ভ্যালি। ওয়েলকাম টু দিবাং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখন আমরা আছি আরাফো ভিলেজে, বর্ডার রোড অর্গানাইজেশন। ছোট্ট একটা পাহাড়ি জনপদ, এই সময় রিমোট ভিলেজ দেখতেই পাচ্ছেন। এবং সবথেকে সুন্দর, এখানে প্রতিটা বাড়িতে, বাড়ির সাইডে যে ফুল গাছগুলো লাগানো আছে, এবং এত এত পরিমাণে ফুল হয়েছে আপনার চোখকে পুরো একদম ধাঁধিয়ে দেবে, যে এত ফুল ফুটেছে বর্ষাকালে। তার মানে উইন্টার সিজনে আরও কত ফুল আমরা এই সমস্ত রোডে দেখতে পাবো। অরুণাচলকে আমরা এমনিতেই জানি, দেখুন বাইসন, যে ল্যান্ড অফ অর্কিড প্যারাডাইস হিসেবে আমরা জানি, তখন আরও কত অর্কিড আমরা এই সমস্ত জায়গায় দেখতে পাবো। প্রতিটা ঘরের দালানে অর্কিড ঝুলানো আছে প্রচুর। আপেল গাছ, নাশপাতি গাছ প্রচুর পরিমাণে এখানে আছে। এবং সুন্দর সুন্দর জনপদগুলো শুধু দেখুন। এই সমস্ত জনপদে অবশ্য থাকার কোনো সিস্টেম নেই, এর কোনো পরিভাষা আমার কাছে নেই। দেখুন শুধু, মানে এই সৌন্দর্যের আমি কিছু বর্ণনা দিতে পারবো না। দেখুন শুধু ভ্যালিগুলোর বিউটিগুলো দেখুন। যত যাচ্ছি প্রকৃতি যেন আলাদাই সৌন্দর্য দেখাচ্ছে। আচ্ছা, আমার থেকে এই দিক দিয়ে যেতে হবে। আগে এইটা হয়তো কেবিল ব্রিজ ছিল, এই যে সামনেই দেখতে পাচ্ছেন, এখন আর নেই। ওহ, আলাদাই আলাদাই, মানে কোনো রকম কোনো যে মানুষের হাত পড়ে নেচারের নষ্ট হয়েছে, এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। শুধুমাত্র যতটুকু রোড অতটুকুই আমরা আর্টিফিশিয়ালি করেছি, বাকিটা পুরোটাই ন্যাচারাল। দেখুন পাশ দিয়ে নদী বয়ে চলেছে, সামনেই জনপদ। এখানে যা ছোটোখাটো যতটা যা চাষাবাদ হয় সেগুলো করেছে এখানকার মানুষজন। আর সামনে একটু বেঁকে যে বিউটিটা দেখতে পাবেন, দেখুন। ওরে না না, আমরা এর আগে অনেক অনেক জায়গা ঘুরেছি, তবে এত সুন্দর রিভার ভ্যালির যে সৌন্দর্য, এইটা আমরা কিন্তু অরুণাচলেই প্রথম দেখতে পাচ্ছি। দেখুন আমার বন্ধুরা এসেই দাঁড়িয়ে গেছে যে এখানের বিউটিটাকে উপভোগ করার জন্য। সত্যি কোনো কথা হবে না, শুধু দেখুন। এখানে হয়তো কোনো রিসর্ট তৈরি হচ্ছে, হয়তো আগামী দিনে এখানেও থাকা যাবে, এখানে ক্যাম্পিং করা যাবে। সেই বিউটিটা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। দেখুন পুরো ভ্যালিটার বয়ে এসেছে নদীর জলের এই যে স্রোত, ঢেউ খেলানো খেলানো হয়ে নিচের দিকে নেমে যাওয়া, এবং তার সঙ্গে যে সুন্দর নদীর ঝর্ণার জলের মতন যে ঢেউ খেলে 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 নিচের দিকে নামছে দ্রি রিভারের ওয়াটার, কৃষ্ণচূড়িয়াটা ওয়াটার, এর যে অপরূপ সাউন্ড এবং এখান থেকে পরিবারটির যে দৃশ্য, এই দৃশ্য কিন্তু আপনাকে মুগ্ধ করে দিবে। সত্যি কথা বলতে এই দৃশ্য আপনি মোবাইলে উপভোগ করতে পারবেন না। দেখতে হলে সামনে থেকে যদি দেখেন, এই যে আমার কথাগুলো যে সত্যি যে অরিজিনাল, সেটা আপনাকে এই জায়গাতে আসলে আরও দেখতে পাবেন। আমরা আরও গিয়ে আরও ইন্টেরিয়রে গিয়ে আরও ন্যাচারাল বিউটি সামনে দিয়ে দেখবো। তো চলুন যাওয়া যাক সামনে। এত বৃষ্টিপাত এবং ফরেস্টের জন্যই ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট রেন ফরেস্ট কভার ল্যান্ড হিসেবে আমরা অরুণাচলকে জানি। মানে এত বৃষ্টিপাতের কারণে মানে ল্যান্ডের কোনো জায়গা ফাঁকা নেই যে গ্রিনারি করতে। একদম যেখানে বড় গাছ হয়নি সেখানে ছোট গাছে তার মানে ভেলভেটের মতন একদম ছেয়ে রেখেছে, যে
কোনো জায়গা ফাঁক দেবে সেরকম না, দেখছি রাস্তার ধারে একটু মাটি পেলে সেখানেও ঘাস উপর দিয়ে উঠে চলে এসেছে সত্যি, এবং একদম সাইলেন্ট ভ্যালি হিসেবে আমরা এই সময় বিরাজ করছি। শুধুমাত্র আমার গাড়ির আওয়াজ এবং কিছু ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কোনো রকম কোনো আওয়াজ এখানে পাচ্ছি না আমরা। মাঝে মাঝে এরকম খারাপ স্প্যাচ কিছু আছে ল্যান্ডস্লাইড জোন হওয়ার জন্য, এবং দেখতেই পাচ্ছেন এখানে বোর্ড দেওয়া আছে শুটিং স্টোন, মানে উপর থেকে পাথর উপর থেকে ভেঙে ভেঙে পড়ছে, তাই এখানে দাঁড়ানো বারণ আছে। নিচ দিয়ে বয়ে চলছে দ্রি রিভার। মিছিলে খোলা দেয়ালের ওপারে এত সুন্দর জায়গায় এসে আমার একটা গান করতে সত্যিই খুব মানে মন করছে। সেই গানটা হচ্ছে এ হাসি ওয়াদিয়া এ খুলা আসমাঁ आ गए हम कहाँ ए मेरे साजना इन पहाड़ों में दिल की कली खिल जाए। মানে মনের ভাষা একবার শেষ হয়ে যাচ্ছে। যত উপরের দিকে আসছি তত অরুণাচলের আঁচলে আমার দিকে যেন নতুন নতুন জিনিসের সম্ভার দেখাচ্ছে। যত উপরের দিকে যাচ্ছি ততই যেন বিউটি আরও এক ঝাঁপ করে এগিয়ে যাচ্ছে এবং আরও সুন্দর হয়ে যাচ্ছে। পেছনের বিউটিটা মানে দুধার দিয়ে বড় বড় পাহাড়ের ভ্যালিটা নেমে এসছে, মাঝখান দিয়ে বয়ে চলেছে দ্রি রিভার, যেটা আগে গিয়ে ব্রহ্মপুত্র রিভার হবে। গোটা চারিদিকটা যে এত নির্জন এত সুন্দর, যদি গোটা চারদিকটা ঘুরে দেখি এই সময় দেখুন পুরো একদম মেঘের ছয় সে ঢেকে গেছে, তার সঙ্গে আর্মি ট্রাক, আমরা আরও টুরিস্ট এসেছে, সব মিলিয়ে যেন একটা নৈসর্গিক দৃশ্য আমরা এই সময় উপভোগ করছি। কি দাদা তোমার কি মনে হচ্ছে এইসব দেখে? এইসব দেখে মনে হচ্ছে নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে পপুলার মেঘালয়, তারপরে পপুলার কিন্তু অরুণাচল প্রদেশ। সেটা এমনি এমনি নয়, অরুণাচল প্রদেশের বিউটি এবং হচ্ছে যে নৈসর্গিক দৃশ্য, সেটা হচ্ছে নর্থ ইস্টের পাহাড় অনেক আছে কিন্তু সেই পাহাড়ের এমন সুন্দর দৃশ্য নেই। আমরা গোটা নর্থ ইস্ট ঘুরে দেখেছি, অবশ্য সব স্টেটগুলোই ঘুরে দেখেছি, কিন্তু অরুণাচল প্রদেশের পাহাড় হিমালয়ের মধ্যে একটি অনেক উঁচু উঁচু পাহাড়, এবং সেটা গ্রিনটা এতই গ্রিন সেটা সেইটা অন্য কোনো হিমালয়ে দেখতে পাওয়া যায় না। আগে দেখলেও হয়তো আমরা দেখতে পাবো যে মানে বৃষ্টিপাত হওয়ার জন্য মানে যেখানে পেয়েছে সেখানেই গাছের তৈরি হয়ে গেছে, কোনো জায়গা ফাঁকা রাখেনি। আমরা আমাদের ওখানে যে কিউবি দেখতে পাই, সেই কিউবির চাষ হয়েছে এখানে। দেখুন কত পরিমাণে লাগিয়েছে, অরুণাচল প্রদেশে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমাদের ওখানে প্রায় এগুলো এক একটা 100 টাকা পিস পর্যন্ত বিক্রি হয়। দেখুন শুধু কত লাগিয়েছে। এই ভ্যালিতে প্রচুর পরিমাণে কিউবি পাওয়া যায়। দুই ধারে আপেল গাছ, নাশপাতি গাছ, ফুলের গাছ, ডালি। ওহ সত্যি অতিথি আসেছো। আমরা যেমন এসেছো বলি, যে এখানে এসেছো, সেখানে এখানে যেমন এসেছো। এটা কি ফল, কত ফল হয়তো আমরা নাম জানি না এখানে হয়েছে, তবে এখানে রিসর্টও তৈরি হচ্ছে এসেছোতে। সামনে একটা ছোট্ট জনপদ আমরা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে ডালিমের গাছও এখানে হয়েছে। সত্যি কত সুন্দর জনপদ, একটা লোকাল জনপদ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ডেমবুম, এই সময় আমরা আছি ডেমবুমে। তো এখানে একটা চেকপোস্ট দেখতে পাচ্ছি, এখন তো চেকপোস্টে হয়তো আমাদেরকে এন্ট্রি করাতে হবে, এন্ট্রি করে আগের দিকে যেতে হবে। সামনেই বোর্ড দেওয়া আছে ব্রুনি, ন্যাশনাল হাই অথরিটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। এই ব্রুনি হচ্ছে লাস্ট পয়েন্ট, মানে যেখান পর্যন্ত আমাদের ইন্ডিয়ানসদের যাওয়ার অনুমতি আছে, তারপর থেকে শুধুমাত্র আইটিবিপি টিম বা বর্ডার সিকিউরিটি ফোর্স ওরাই ওইদিকে থাকে, তারপর আর যেতে দেবে না। তো ব্রুনি পর্যন্ত আমরা এখান থেকে যাব। তো তার আগের যে এখানে এই ডেমবুকে একটা চেকপোস্ট ছিল, যেটা আগে দেখলেন, ওই চেকপোস্টে আমাদের পাস দেখলো যে আমাদের এদিকে আপার দিবাং ভ্যালির পাস আছে কি না, সেই পাসটা দেখলো এবং প্রত্যেকে দেখে যে কোথায় যাচ্ছ, কবে এসছো এবং কোথায় আগে ছিলে সেই সমস্ত জিজ্ঞেস করে আমার দিকে ছেড়ে দিল। আমরা আবার আগের দিকে এগিয়ে যাচ্ছি, ব্যাপস আবার এদিকেই আমরা ফিরে আসবো। তবে রেনি সিজনে আসলে অরুণাচলে একটা জিনিসের কমতি হবে না, সেটা হচ্ছে বৃষ্টিপাত এবং ঝর্ণা। যেদিকে দেখবেন ছোটোখাটো ঝর্ণাতে পুরো ভর্তি হয়ে গেছে। নিচ দিয়ে তো জলধারা বয়ে যাচ্ছে, তার সঙ্গে অজস্র জলধারা পাহাড়ের গাবে আমরা দেখতে হবে, এবং খুব স্পিডে জলগুলো নামছে। এত পরিমাণে যে ঝর্ণা দেখেছি, এবারে আমাদের মন একবার ঝর্ণা দেখে দেখে ঝর্ণাময় হয়ে গিয়েছে একদম। যাই হোক, খুব সুন্দর এত ফিলিংস লাগছে, এত সুন্দর ওয়েদার থাকার জন্য আমাদের। ও ঝর্ণাটা লাগছে ভাই, মন ভরিয়ে দেবে ঝর্ণা দেখে দেখে আপনারা। একদম পুরো সুতোর মতন উপর দিয়ে নামছে, এত সুন্দর গা বেয়ে বেয়ে সাপের মতন, আলাদা একটা ফিলিংস। দেখুন আরও সামনে আমরা ঝর্ণাটা চলে এসেছি,
ঝর্ণা এখান থেকে পুরো ভ্যালিটা, আর সামনে ব্রুনি 34 কিমি আমাদেরকে যেতে হবে। তো ব্রুনি যাওয়ার আগেই হচ্ছে চিগু ক্যাম্প রিসর্ট যেটা পড়ে, সেই চিগু ক্যাম্প রিসর্ট যেটা ভারতের মালদ্বীপস বলা হয়, সেইটা আমরা তো যাবোই। তার সঙ্গে সঙ্গে আমরা লাস্ট পয়েন্ট পর্যন্ত তো আমাদের না গেলে আমাদের মন ঠিক পোষাবে না, তো আমরা চলেছি। এবং তার সঙ্গে সঙ্গে সূর্যের আলো আমাদের প্রথম মানে আমাদের শরীরে এসে পড়ছে এবং উত্তাপ একটা লাগছে। এবং তার থেকেও বড় আনন্দ, এই দুদিন ধরে বৃষ্টিতে রাইড করার পরে যখন এই সূর্যের আলো দেখতে পাবেন না, এই যে একটা ফিলিংস বা আনন্দ, সেই আনন্দটা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না, সত্যি কত সুন্দর লাগছে। সময় আমরা দাঁড়িয়ে আছি ভারতবর্ষের অন্তিম লগ্নে একদম, এবং অন্তিম লগ্নের সব থেকে প্রথম বলতে পারেন মানে তিব্বতের দিক দিয়ে এবং ভারতের দিক দিয়ে শেষ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারিতে আমরা এই সময় দাঁড়িয়ে আছি। সামনেই দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু দিবাং ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। এই স্যাঞ্চুয়ারিটা হচ্ছে অরুণাচলে অবস্থিত, এবং এই স্যাঞ্চুয়ারির মধ্যে দিয়ে আমরা এখন ট্রাভেল করে আমরা ভিতরের দিকে যাচ্ছি। এখানে যেই জন্য মেন বিখ্যাত সেটা হচ্ছে এখানকার যে চামড়ি গাছ এবং হচ্ছে পান্ডা, রেড পান্ডা, আর হচ্ছে একটা উড়া হচ্ছে কাঠবিড়ালি। সেটা অবশ্য ভিতরে যে আমরা তো ওরা জঙ্গলেই থাকে, আমরা দেখতে পাবো না, কিন্তু যদি ভাগ্যে থাকে অবশ্যই আমরা দেখতে পাবো। থেকে যেটা সুন্দর, এখান থেকে অজস্র ঝর্ণা উপর থেকে নিচের দিকে নেমে আসছে বৃষ্টিপাত হওয়ার জন্য। বর্ষাকাল এলেই শুধুমাত্র ঝর্ণাগুলো আমরা দেখতে পাবেন। আর যদি আমরা এদিকটা একটু ঘুরি তাহলে দেখতে পাবো এখান থেকে বয়ে চলছে দিবাং নদী ঢেউ খেলানো হয়ে। সত্যি একটা অপরূপ বিউটি এবং সুন্দর এখন নিস্তব্ধতা, এবং সত্যি একটা অপরূপ বিউটির মধ্যে আমরা এই সময় ট্রাভেল করছি। চলুন আরও আগের দিকে গিয়ে আমরা আরও বিউটি নেব। যত এগোচ্ছি ততই যেন মনে হচ্ছে পুরো রাস্তাটাকে আমরা ক্যামেরাবন্দি করে আমাদের স্মৃতি হিসেবে নিয়ে যাই এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু এতটা রোড তো আমরা ক্যামেরাবন্দি করতে পারবো না, কিন্তু যতটা পারছি আমরা করছি, যতটাই সৌন্দর্য আমরা ক্যাপচার করার চেষ্টা করছি। তো সত্যি কথা মন ভরে গেল যে এই যে আমাদের একটা মনের মধ্যে ভয় কাজ করছিল যে আমরা আনিনি পৌঁছাতে পারবো কি না এই বৃষ্টির মধ্যে, যে কী বা দেখবো সেখানে। কিন্তু এখানে আসার পরে আজকে সকাল থেকে যে ওয়েদারটা দিয়েছে না, ও শুধু ঝর্ণা দেখুন, আমরা মেঘালয়ে 7 স্টার ওয়াটারফল দেখেছি, কিন্তু এখানে অজস্র জলধারা উপর থেকে বয়ে বয়ে নিচের দিকে নামছে। সত্যি আলাদাই ভাই বিউটি। এই জিনিসটা দেখানোর জন্য মেনলি আমি ক্যামেরাটা অন করলাম, সেটা হচ্ছে গাছগুলোকে দেখুন। এই পাইনের ফরেস্টগুলো মানে কত পুরনো, এটা বোধহয় 3 জন মিলে এটাকে জড়িয়ে ধরতে হবে। এক একটা গাছ এত পুরনো, মানে আজ থেকে হয়তো দেখা যাবে 100 বছর পুরনো এক একটা গাছের গুঁড়ি হবে। ওহ, কত বছরের ইতিহাসকে এরা নিজের হাতে আঁকড়ে এখানে ধরে বেঁচে আছে। কত ঠান্ডা, কত বিপ্লব, কত প্রাকৃতিক প্রতিকূলতা, সেই সমস্ত জিনিসকে উপেক্ষা করে এরা নিজেদের মতন করে নিজেদের কলোনি করে এই এত বছর ধরে এখানের ইতিহাসকে এরা চক্ষু সাক্ষী করে রেখেছে, এবং সেই সাক্ষীকে আমরা এখন দেখতে চলেছি। সত্যি এই স্যাঞ্চুয়ারির মধ্যে এই বড় বড় গাছগুলোকে যখন দেখবেন না, সত্যি মন ভরে যাবে। ওহ, এই গাছগুলো শুধু দেখুন, একটু দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছি। এই দুটো গাছকে দেখুন শুধু, ওরে বাপরে, এত মোটা গাছ আমি এর আগে কখনো দেখিনি। ওহ, এই গাছটা মারা গেছে, এটা তো আরও উড়ে বাপরে কত মোটা হয়তো ইন্টেরিয়রে আরও কত মোটা গাছ আছে এই ফরেস্টের মধ্যে। সত্যি কথা বলতে আমরা সবাই বাঙালিরা জানি যে মেঘালয়ে সবথেকে বেশি ঝর্ণা দেখতে পাই, যেটা যে জন্য সবথেকে বিখ্যাত সেটা হচ্ছে চেরাপুঞ্জি 7 সিস্টার ওয়াটারফল। কিন্তু আপনি যদি অরুণাচল আসেন তাহলে এখানে সিস্টার কিছু কাজ করবে না, এখানে পুরো পাহাড়ি ওয়াটারফল অজস্র, মানে আপনার নাম্বার শেষ হয়ে যাবে, তবু আপনার ওয়াটারফলস গুণা শেষ হবে না। পুরো পাহাড় জুড়ে অজস্র অসংখ্য পরিমাণে ঝর্ণার জল উপর থেকে নিচের দিকে বয়ে এসেছে, এবং ঝর্ণার জলের সঙ্গে যে আওয়াজটা একটা যেন মিউজিক্যাল মানে সিনারিও তৈরি করছে এই সময়। এবং যতই দেখছি ততই যেন মনে হচ্ছে ঝর্ণা। এত পরিমাণে আমরা ঝর্ণা দেখেছি, এরপরে হয়তো আমরা রাতের মধ্যে ঘুমের ঘরেও হয়তো চোখের মধ্যে আমাদের ঝর্ণা ভাসবে, এত ঝর্ণা। এবং তার থেকে মানে মেন জিনিস হচ্ছে গ্রিনারির সঙ্গে ঝর্ণা, সে যেন অনবদ্য একটা সৃষ্টি প্রকৃতির। যত আমরা আগের দিকে এগোচ্ছি ততই যেন মনে হচ্ছে প্রকৃতি তার দুহাত উজাড় করে অরুণাচলকে দিয়ে দিয়েছে তার নেচারের বিউটি। সত্যি যে ল্যান্ড অফ প্যারাডাইজ বলা হয়, সে সত্যি এখানে এসে আমরা প্রমাণ পাচ্ছি। আরে না, এটা কি দেখছি আমরা, মানে এগুলো আমরা সাধারণত ফিল্মেই দেখেছি যে এইরকমও প্রকৃতির বিউটি হতে পারে, সেইটাই আমরা এখন দেখছি। পুরো দুটো ভ্যালির মাঝখান দিয়ে পাহাড়ে যে বরফের আচ্ছাদন দেখতে পাচ্ছি আমরা, সত্যিই কত সুন্দর। বাঁ দিকে দেখতে পাচ্ছেন যে এটা চিগু রিসর্ট হিসেবে আমরা জানি, মানে আনিনির লোক আসেই এই চিগু রিসর্টে ক্যাম্পিং, সেখানে সৌন্দর্য উপভোগ করার জন্যে। তো আমরা এই চিগু রিসর্টে তো যাবই, তার আগে আমরা বর্ডার এরিয়া ঘুরে চলে আসবো, দিয়ে তারপরে চিগু রিসর্টে ঢুকবো। আগে
সত্যি আনিনি থেকে এই মাত্র 40 কিলোমিটার দূরে যে বা 35 কিলোমিটার দূরে হয় সম্ভবত এই যে তিগুর ক্যাম্প আছে, অসাধারণ একটা জায়গায় ক্যাম্পটা আছে। আর এখানেই বোঝা যাচ্ছে কেন চীন বারবার অরুণাচল প্রদেশের উপরে দাবি করে। দাবি তো করবেই, কারণ হচ্ছে সমস্ত ব্রহ্মপুত্রের জল আমাদের ইন্ডিয়াতেই আসে এবং অরুণাচল প্রদেশের মাধ্যমেই আমরা পাই, এবং একটা ফোঁটা জলও মনে হচ্ছে তিব্বতে পৌঁছাবেনি। ওইখান থেকে দেখতে পাচ্ছ দূর থেকে নেড়া পাহাড় বৃষ্টির সাহায্যে ছবি, ওর পরেই নিশ্চয়ই তিব্বত। তাহলে তিব্বত তো আগেই চীন দখল করে নিয়েছে, এবার আমার নজর আমাদের অরুণাচল প্রদেশের দিকে। কিন্তু আমরা এক টুকরো জমি দুর্যোধনের মতো বিনা যুদ্ধে চারিপর ছুচাগ্র মেদিনী অরুণাচল প্রদেশের এক টুকরো জমিও আমরা চীনকে দেব না, এবং এই সমস্ত জলই ব্রহ্মপুত্রের মাধ্যমে আসাম এবং হচ্ছে বাংলাদেশ পাচ্ছে। তাহলে সে দাদা সে বিখ্যাত ডায়লগটা কি ছিল? जानने लगे इसके लिए क्या बात कर रहे हो? क्या बात कर रहे हो आप? এখানে নোটিশ দেওয়া আছে যে দিস ইজ ফর জেনারেল ইনফরমেশন টু অল দিস ভিজিটর অফ দিবাং ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আনিনি, দ্যাট ইজ দ্য প্রোটেক্টেড এরিয়া আন্ডার ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি অ্যাক্ট 1970। অল আর রিকোয়েস্টেড টু দ্য ক্যারি অ্যান্ড কাইন্ডস অফ প্লাস্টিক, মানে যে এই প্লাস্টিকরা আমরা বয়ে আনি জলের বোতল বা খাবার, সেগুলো এই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মধ্যে ফেলতে বারণ করছে। এটা আমাদেরকে বা আমাদের মতন ট্যুরিস্টদেরকে বলা মানে এটা লজ্জা যে আমরা আমাদের দেশকে যদি আমরা নিজেরাই এভাবে অপরিষ্কার করি তাহলে কী বলবো। আর আমরা ঘুরতে এসেছি, নেচারকে দেখতে এসেছি, নেচার তার দু হাত উজাড় করে আমাদেরকে দিয়েছে, তারপরে যদি আমরা এসে এরকম করে নোংরা করি, সত্যি এটা মানে এখনও পর্যন্ত। এখান থেকে ব্রুনিয়ার 2 কিলোমিটার, এখান থেকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে গাছের ডেনসিটি কমে আসছে। এরপরের আর্মি ক্যাম্পের পরে ওইদিকে চায়না অধিকৃত তিব্বত, মানে যেটা তিব্বতকে চায়না অ্যাকোয়ার করে রেখেছে, কখনোই আমরা সেটা বলবো না এটা যে চায়নাদের। এরপরে দেখতে পাচ্ছেন বৃষ্টির ছায়া অঞ্চল শুরু হয়ে যাচ্ছে। ওইদিকে ওয়াটারফল দেখুন কতগুলো নামছে, একটা দুটো, পুরো পাহাড়ের চাট্টানটা দিয়ে নেমে নেমে এসছে। ওই একটা। ওয়েলকাম টু ব্রুনি পোস্ট অরুণাচল सिक्योरिटीज। और नहीं जाएगा, यहाँ पे एक फोटो ले सकते हैं। हाँ नहीं, वो बोट के नीचे, बोट से नीचे, वो बोट के नीचे एक फोटो ले लेंगे सर। সামনে শুধু জলধারাটা দেখুন। এইটা অবশ্য ট্রেক করে সামনে থেকে ট্রেক করে নিচ পর্যন্ত যাওয়া যায়, কিন্তু এত বর্ষার কারণে পুরো জঙ্গলে ভরে গিয়েছে, ওই জন্য আমরা আর আগের দিকে যাচ্ছি না, আমরা নিচের দিকে যাচ্ছি সিগু ক্যাম্পের দিকে। তো চলুন, সামনেই দেখতে পাচ্ছেন যে এটা ইন্ডিয়ার মালদ্বীপ বলা হয়, সে চিগু ক্যাম্প, যেটা এখন খুবই ভাইরাল। সেই চিগু ক্যাম্পে আমরা চলে এসেছি। এখানে আমরা এখন আনিনির দিকে এগিয়ে চিগু ক্যাম্পে এসে ম্যাগি খাচ্ছি। তো এখানে যে অসাধারণ ক্যাম্পগুলো পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ, বাইরের টেন্টগুলো, এবং তার সামনে যে নদী, ঝর্ণা, এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি করেছে এখানে। অনেকে এখানে রাত্রে আসে, 3000 টাকা পার নাইট, পার ক্যাম্প 2 জন থাকতে দেবে। ভ্যালির মধ্যে এত সুন্দর রিসোর্ট খুব কমই দেখেছি, বা এর আগে আমি গেছি বলে মনে পড়ছে না, এই ফার্স্ট টাইম আসছি। আর এই নেচারের মধ্যে এত সুন্দর পরিবেশের মধ্যে আমি একটু ম্যাগি খেয়ে নিচ্ছি। ম্যাগি তো ভালোই লাগে, আর এখানে এত সুন্দর পরিবেশের সাথে ম্যাগি খেতে তো জাস্ট অসম লাগছে। সকালবেলা বেরিয়েছিলাম ক্যাম্প থেকে, তো বেরিয়ে আমাদের সকাল দিয়ে কিছু সেই রুটি খেয়ে বেরিয়েছিলাম। এখন বাজছে প্রায় 2টো বাজতে চলেছে, এখনও পর্যন্ত আমাদের কিছু খাওয়া হয়নি। সেই জন্য আমরা এখানে যে আছে ক্যাফেটেরিয়া আছে, সেখানে রাইস, সবজি বলতে আলু ভাজা, চাটনি, ডাল এইটা দিয়েছে। তো বিল ওখানে কত হবে এখন জানি না, অর্ডার তো দিয়ে দিয়েছি, খাচ্ছি এবং এখানে পরিবেশের প্রাকৃতিক দৃশ্য দেখছি এবং মজা করছি এবং অনেক ছবি তুলছি। যাই হোক, পুরো ভিডিওগুলো আরও আমরা করবো, এখানে অনেকটা টাইম কাটাবো, তারপরে আমরা আগের দিকে আরও এগোবো। চলুন যা।